মার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউ মার্কেট যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত 20 জন আহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি, এই যে দেখেন তারেক রহমানের ছবি, আমাদের দলের মার্কা, যে মার্কা আমরা ধারণ করে রাজনীতি করতে এসেছি সেই মার্কা আমাদের অফিস ভাঙচুর করেছে। আর যারা এই ভাঙচুর করেছে তারা জীবনও জিয়া পরিবারের অনুসারী হবে না, নিশ্চয়ই তারা ছাত্রলীগ আওয়ামী লীগের দোষক। ওনাদের অফিসে ঢুইকা হামলা কইরা ভাঙচুর করছে এবং বেগম খালেদা জিয়ার ছবি পইরা রয়েছে মাটিতে, জিয়াউর রহমান সাহেবের ছবি পইরা আছে, তারেক রহমান সাহেবের ছবি পইরা রয়েছে বাথরুমের সামনে। নিজেদের দলের লোক এই কাজ করতে পারে, কিভাবে করতে পারে? ওদের আক্কেল নাই, এতটুকু লজ্জাবোধ নাই। দেশে কি যাচ্ছে, সবাই কি শুনতেছে, পুরো দেশের মধ্যে ছড়ায় গেছে। ভাই এটা কোন কাজ? নিজেরা কেন এই কাজ করতেছে? শুধু চাঁদার ভাগাভাগি নিয়ে, চাঁদার ভাগাভাগি। অলির মতো প্রার্থীকে ঠেকাতেই কি বিএনপির এত আয়োজন? অলি আহমদ কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে বিএনপি গঠনে জিয়াউর রহমানের অন্যতম প্রধান সহযোগী ছিলেন। কাজেই বিরোধীদের 90 ভোটের সাথে বিএনপির 85 ভোট যোগ হলে প্রেসিডেন্ট হতেন অলি আহমেদ। ঠিক এই ভয় থেকেই কি চিফ হুইপকে বলতে হচ্ছে 70 ধারা কার্যকর থাকবে? ঘুরে গেছে। মির্জা ফখরুলের অবস্থা আরো 12টা বাজিয়ে দিয়েছে জামাত। রাজনীতির মাঠে এখন কান পাতলেই শোনা যায় চরম এক গুঞ্জন। চারিদিকে রটে গেছে ফখরুলকে রীতিমতো খেদিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি হবেন স্বয়ং কর্নেল অলি। ডক্টর শফিকুর রহমান নাকি এমন এক গোপন মাস্টার প্ল্যান সাজিয়েছেন যাতে নিমিষে উল্টে গেছে তারেক রহমানের সব হিসেব নিকেশ। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেও নাকি চরম আতঙ্কে ঘামছে পুরো বিএনপি সরকার। মির্জা ফখরুলের কপাল কি তবে চিরতরে পুড়তে গেল? বঙ্গভবনে ঢোকার রাস্তা নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেল? রাজনীতির মাঠে এখন কান পাতলেই শোনা যায় চরম এক গুঞ্জন। চারিদিকে রটে গেছে ফখরুলকে রীতিমতো খেদিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি হবেন স্বয়ং কর্নেল অলি। ডক্টর শফিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর যে বঙ্গভবনে যাচ্ছেন তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসাটা এখন স্রেফ সময়ের ব্যাপার। এই বাঘা নেতা যে রাষ্ট্রপতি হচ্ছেন তা নিয়ে রাজনীতির মাঠে সবাই একেবারে 100% নিশ্চিত। আর তারেক রহমানের এমন এক ভেলকিতে অনেকেরই চোখ এখন কপালে ওঠার জোগাড়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আসসালামু আলাইকুম। দেখেন, বর্তমান সরকার আসছে 5-6 মাসের ব্যাপার। এর মধ্যে যদি দেখতে পাই আমরা ওনাদের অফিসে ঢুইকা হামলা কইরা ভাঙচুর করছে এবং বেগম খালেদা জিয়ার ছবি পইরা রয়েছে মাটিতে, জিয়াউর রহমান সাহেবের ছবি পইরা আছে, তারেক রহমান সাহেবের ছবি পইরা রয়েছে বাথরুমের সামনে। এগুলা দেখতে ভালো লাগে? বলেন, কেমন একটা বিশ্রী ব্যাপার না? এই ঘটনাগুলো যদি অন্য দলের কেউ ঘটাইতো তাহলে অন্য কথা ছিল যে ভাই ঠিক আছে, শত্রুতা নেই, বিরোধী দল আর সরকারি দলের মধ্যে ঝামেলা আছে। কিন্তু নিজেদের দলের লোক এই কাজ করতে পারে, কিভাবে করতে পারে? ওদের আক্কেল নাই, এতটুকু লজ্জাবোধ নাই। দেশে কি যাচ্ছে, সবাই কি শুনতেছে, পুরো দেশের মধ্যে ছড়ায় গেছে। ভাই এটা কোন কাজ? নিজেরা কেন এই কাজ করতেছে? শুধু চাঁদার ভাগাভাগি নিয়ে, চাঁদার ভাগাভাগি। ভাই রংবাজি। কিন্তু দেখেন, মজার ব্যাপার কি জানেন? সিনেমার রংবাজকে কিন্তু মানুষ পছন্দ করে। সিনেমার রংবাজ যদি কোনো কাজ করে দেখবেন মানুষ হাততালি দেয়। কখন হাততালি দেয়? ধরেন কোথাও চাঁদাবাজি হইতেছে আর ওই রংবাজ হিরো ঝাঁপাইয়া পড়ছে, তখন কিন্তু মানুষ হাততালি দেয়, কারণ সে প্রতিবাদ করতেছে। এখানেও কিন্তু এরকমই ঘটনা ঘটছে। এই বলাকা সিনেমা হলের আশেপাশে এই যে রাস্তার মধ্যে যে দোকানগুলা বসে 300, 400, 500 কে নিবে? ওই চাঁদার ভাগাভাগি নিয়ে নিজেরা মারামারি। কে যে কাকে মারতেছে ধুলাই অন্ধকার। কার পায়জামার ফিতা কে টাইনা নিয়ে যাইতেছে, কার পায়জামা কে পড়তেছে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু এইটুকুই বুঝতে পারতেছি, এখন নিজেরাই লাগিয়ে গেছে। ভাই, আমাদের যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম সাহেব খুব বড় একটা মূল্যবান কথা বলছিল যে এটা চাঁদাবাজি না, এটা হলো সমঝোতা। সমঝোতা করে খান না, অসুবিধা তো নাই। বাইরে যেন এইসব খবর না আসে, ইমেজ যেন নষ্ট না হয়, সেদিকে তো খেয়াল রাখতে হবে। আপনারা সমঝোতা করে চলেন, কোনো অসুবিধা নাই। ভাই ব্রাদার, আমি যখন আউটডোর যেতাম সিনেমার শুটিং করতে, জানিনি তো ভাই, একটা সিনেমার শুটিং এ বহু রকম মানুষ থাকে। মোটামুটি 100 থেকে 150-র মধ্যে একটা ইউনিট হয়। ভাই, বড় বাজেটের ছবি হলে 150 লোক থাকে। ওই ইউনিট নিয়ে যখন আপনি আউটডোরে যাবেন, কাজের সময় তো কাজ,
কিন্তু কাজের শেষে কে কি করবে সেটা কি আপনি বইলা দিবেন যে তুমি এটা করতে পারবা বা এটা করতে পারবা না? অনেকের ভাই খানা পিনার নেশা থাকে, গোপনে করে। অনেকের আবার তাস খেলার নেশা থাকে, কাজের শেষে রাত্রে এসে ভাই তাস খেলে। অনেকে অনেক রকম কাজই করে, কিন্তু আমার কানে আসতো, রিপোর্ট আসতো আমার কানে, কিন্তু আমি কি বলতাম জানেন? যে তোমরা যা ইচ্ছা তাই করো সমঝোতার মাধ্যমে, আমার কানে যেন না আসে, কেউ যেন কোনো অভিযোগ না করে। কেউ যদি আমার কাছে অভিযোগ নিয়ে আসে তাহলে কিন্তু আমি ইউনিট থেকে বাইর করে দেবো, ঢাকায় পাঠায় দেবো। এরকম একটা কড়া আদেশ জারি করতাম, কারণ ইউনিটের ভিতরে যদি কোনো কিছু ঘটে, যদি কিছু ঘটা যায়, সেটা দায় দায়িত্ব তো পরিচালকের উপরে। যার জন্য বলতাম ভাই আমার কাছে যেন কোনো অভিযোগ না আসে। ঠিক তেমনি আপনারা সমঝোতা করে চলেন, অভিযোগ যেন না আসে। এখন কিন্তু অভিযোগ হচ্ছে, মাথা মুথা ফাটায় দিছে ভাই, কারো এদিকে কাটছে, কারো এদিকে কাটছে, হাসপাতালে চিকিৎসা নিতেছে। এই দল এসে সাংবাদিকদের সামনে বলতেছে যে ওরা চাঁদাবাজ, যার জন্য ওদেরকে আমরা বাধা দিছি, আর বাধা দেওয়ার কারণেই আমাদের উপরে হামলা করছে। আবার ওই দল কইতাছে ওরাই চাঁদাবাজ, ওদেরকে আমরা চাঁদাবাজি করতে দেই নাই দেখা আমাদের উপরে অতর্কিত হামলা করছে। আবার কেউ বলতেছে আমরা ভাই চা খাইতেছিলাম হোটেলে বসে, তখন এসে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করছে। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে, কিন্তু আপনারা কারা? আপনারা একই দলে, নিজেরা আপনারা যা করতেছেন তা কি শোভনীয়? নিশ্চয়ই না। এতে কি তারেক রহমান সাহেবের ইমেজ ভালো হইতাছে? ওনার ইমেজটা তো আপনারা নষ্ট করে দিতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কত চেষ্টা করে এই ইমেজটা করছে, আসার পর থেকে দেখেন উনি অনেকগুলা ভালো ভালো কাজ করছে নিজের ইমেজ গইরা তোলার জন্য। এই যে ব্যবহার করার টিস্যুটা পর্যন্ত উনি রাস্তায় ফেলে নাই, ওইটা পকেটে করে নিয়ে গেছে বাসায়, এবং নিজেই কিন্তু গাড়ির আয়না মোছে, রাস্তাঘাট দেখতে বাইর হয় ভাই, রাত্রেবেলা নিজেই বাইর হয়ে যায় রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা ঢাকা শহরের। উনি কত কষ্ট করে এই ইমেজটা করছে, আর আপনারা নিজেরা গন্ডগোল কইরা ভাগাভাগি নিয়ে এমন একটা ইমেজ গইরা তুলতেছেন, উনার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। উনি কতটা গবেষণা কইরা একটা প্ল্যান কইরা আসছে লন্ডন থেকে, যার জন্য বলছিল আই হ্যাভ এ প্ল্যান, পরে বোধহয় বলছে উই হ্যাভ এ প্ল্যান। ওই প্ল্যানটাকে আপনারা বাস্তবায়িত করতে দিতেছেন না। এই যে প্ল্যানের মধ্যে কি ছিল? ফ্যামিলি কার্ড। ওই ফ্যামিলি কার্ড নিয়ে এখন কি করতেছেন? টিওনের অফিসে যে আপনারা হামলা করতেছেন, কারণ ওই ফ্যামিলি কার্ড কার দায়িত্বে থাকবে, কারা এই ফ্যামিলি কার্ড বন্টন করবে, সেটা নিয়ে এখন মারামারি। টিওনের অফিসে যায় হামলা, পুলিশও সামলাইতে পারতেছে না, কেউ সামলাইতে পারতেছে না। দেখেন এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু আরো অনেক কেলেঙ্কারি হবে ভবিষ্যতে। কারণ কি জানেন? এর সাথে টাকা জড়িত। হ্যাঁ, টাকা জড়িত। এমনও মানুষ খুঁজে পাবেন ভবিষ্যতে 4 বছর পর, দেখবেন একজনই নিয়ে গেছে 50টা ফ্যামিলি কার্ড। বিভিন্ন ছদ্মনামে দেখবেন একজনই নিয়ে গেছে 50টা, বিরাট অঙ্কের টাকা মাসে সে নিয়ে গেছে। এর মধ্যে তো শুনছেন ভাই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য পুকুর পাড়ের ডাকে, মধ্যরাতে নিশিরাতে পুকুর পাড়ের ডাকে ফ্যামিলি কার্ডের জন্য। এগুলা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে। আপনারা কেন এই বেজ্জতি করতেছেন? মাননীয় প্রধানমন্ত্রীকে কেন এই বেজ্জতিটা করতেছেন? উনি তো ভাই একা না, ওনার সাথে জড়িত ওনার বাবার নাম, ওনার সাথে জড়িত ওনার মায়ের নাম। বিরাট বড় দায়িত্ব নিয়েই তো এই দেশে আসছে, এই গদিতে বসছে। ওনাকে কি আপনারা দেশ পরিচালনা করতে দিবেন না? ভাই ব্রাদার, অনেকেই বলে এই যে পাটুয়ারি একটা বেয়াদব, পাটুয়ারি একটা বেয়াদব। এর মুখের ভাষা কোনো রাজনৈতিক ভাষা না, একে রাজনীতি করতে দেওয়া যাবে না। আমাদের এলাকায় নিষিদ্ধ, অমুক জেলায় নিষিদ্ধ, তমুক জেলায় নিষিদ্ধ। এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি, সে যে বেয়াদবিটা করে সেটা কি মিথ্যা কথা বলে? উনি কি কোনো মিথ্যা কথা বলে? আপনারা চাঁদাবাজি করতেছেন না, আপনারা লুটপাট করতেছেন না, ভাগাভাগি নিয়ে মারামারি করতেছেন না, এই সত্য কথাগুলাই তো বলে। আর এই সত্য কথাগুলো হয়তো বেয়াদবের মতো বলে, একটু তো বেয়াদবি করতেই হয়। বেয়াদব ভালো না যারা মারামারি করে পৃথিবী থেকে মানুষ বিদায় করে দেন, তারা ভালো? বেয়াদবি ভালো না ওই যে গরিবের দোকান থেকে, রাস্তাঘাটের ওইসব দোকান থেকে 300-400 টাকা করে যে আপনারা চাঁদাবাজি করতেছেন, সেটা ভালো? উত্তর দেন। দিতে পারবেন? দিতে পারবেন না। ঠিক এমনি ভাই একটা দায়িত্ববোধ আছে এই ইয়াং জেনারেশনের, যারা এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল। তাদের বিরাট বড় দায়িত্ব, এই দায়িত্ব তাদের পালন করতেই হবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি বেয়াদব হয়, হোক বেয়াদব, এরকম বেয়াদবি চাই আমরা। কিন্তু যারা নিরাপত্তার জন্য হুমকি, তাদের চাই না। রাস্তাঘাটে ভাই মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে, পেটের ধান্দা ভাই, পেট তো চালাইতে হবে। এই শহরে চাকরি বাকরি নাই তো, ব্যবসা বাণিজ্য কইরা খায়। ওইখান থেকে ভাই কত টাকা কামায়? সারাদিনে যদি ভাই 800 টাকা কামায়, ওইখান থেকে আপনাকে 400 টাকা দিয়ে দিতে হবে। আর আপনি 400 টাকা নিয়ে কি করবেন? ফুর্তিবাজি করবেন, খাইবেন দাইবেন। এগুলো জানি ভাই, আমার জানা আছে। এই চাঁদাবাজিটা করতো যুবলীগের ছেলেপেলেরা, কিন্তু যুবলীগ তো এখন নাই, ওনারা সইরা গেছে। চাঁদাবাজির জায়গাটা তো রয়ে গেছে, ঠিক বাংলাদেশের সব জায়গায় রয়ে গেছে। এখন কে চাঁদা তুলতেছে ভাই বলেন আপনারা? এটা তো এখন প্রমাণিত সত্য। এই যে বলাকা সিনেমা হলের সামনে যা কিছু ঘটে গেল, এরকম সব জায়গায় ঘটতেছে। কে সামাল দিবে? সামাল দেওয়ার লোক একজনই, সে হলো স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কিভাবে সামাল দিবে? ওনার নিজের দলের লোক তো। এখন যদি এদের হাতে হ্যান্ডকাপ পরাইতে চান, তাইলে তো ভাই রাজনীতি করতে পারবেন না। কারণ কি জানেন? এই যে আপনি মিটিং ডাকবেন, মিছিল ডাকবেন, এরাই তো লোকজন নিয়ে আসে। এদের কারণেই ভাই ওই সমাবেশটা হয়, যার জন্য এদেরকে দরকার। আবার দরকার কি কারণে? ওই যে হেলমেট পরে ওদিন যে পিটাইলো না যায়, ছাত্র শিবিরকে যে পিটাইলো, ওই কাজও তো লাগবে তাদেরকে, তাই না? কারে দিয়ে পিটাইবেন? পুলিশ দিয়ে পিটাইতে গেলে তো ভাই আবার অন্য কেলেঙ্কারি, পুলিশকে তার ওই জায়গায় নেওয়া যায় না। এবার এর মধ্যে একজন পুলিশ ভাইরাল হয়ে গেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আগে আসতেছে, উনার হাতে জুতা। উনি কার জুতায় হাতে নিল আমি জানি না, উনার পায়ে তো জুতা দেখলাম মনে হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর পা খালি কিনা জানি না, ওইটুকু দেখা যায় না। কিন্তু উনি জুতা নিয়ে আগাইতেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার পিছনে পিছনে। দেখতে বাজে লাগতেছিল ভাই, ভালো লাগতেছিল না। একজন ওসির হাতে জুতা থাকবে কেন? কি কারণ? কার জুতা উনি হাতে নিল? এটা বিরাট বড় প্রশ্ন। এখন এই দেশটা যেভাবে আগাইতেছে, সামনে বিপদ, বড় বড় বিপদ আসবে সামনে, বইলা রাখলাম। এর মধ্যে ভিপি নূর সাহেব বলতেছে মাত্র বাচ্চা একটা সরকার, 5 মাস বয়স, নবজাতকের কাছে আপনারা গ্যাস চান, কারেন্ট চান, এটা কোনো কথা?
আরে ভাই দেশ আমার নান্না মুন্না হয় কেমনে? দেশের বয়স হয়ে গেছে 55 বছর। এখন যে সরকার আসবে ওই সরকার এসেই বলবে আমরা তো নবজাতক। তাহলে তো এই দেশ কোনোদিন যুবক হবে না, বুইড়াও হবে না, সারা জীবনই নবজাতক থাইকা যাবে। আর নবজাতক শিশুরি নিয়ে আপনারা খেলবেন, আর ওই খেলাটা আমরা দেখবো। যেরকম একটা খেলা দেখার অপেক্ষায় আছি ভাই, এই সংসদ ভবনের ভিতরে বিরাট বড় ব্যয়বহুল একটা নাটক মঞ্চস্থ হইতে যাইতেছে। সেটা কি জানেন? প্রেসিডেন্ট খেলা, কে রাষ্ট্রপতি হবে, ওই নাটকটা মঞ্চস্থ হবে এই সংসদ ভবনে। যে সংসদ ভবনে পার মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, সেই 2 লক্ষ টাকা পার মিনিটে খরচ করে এই নাটক আমাদেরকে দেখতে হবে। কেন নাটক বলতেছি? এই যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি নির্বাচনটা কেমন করে হবে? যে ভোট দিবে তার নাম টাম লেখা ভোটটা দিতে হবে। সবচেয়ে মজার কথা কি জানেন? সে দলের বাইরে কাউকে ভোট দিতে পারবে না। 2 জন দাঁড়াইছে, একজন তার দলের, তাকেই ভোট দিতে হবে। তাকে ভোট না দিলে সে নিজেই বিপদে পড়বে, কারণ নাম টাম সবকিছু লেখা, কোন আসন তার, প্রত্যেকে নির্বাচন করে এমপি হয়েছে, সব লেখা দিতে হবে। এখন যদি মনে করেন এই লোকটার পছন্দ কর্নেল অলি সাহেবকে, উনি একটা ভোট দিয়ে দিল, মহা কেলেঙ্কারি হয়ে যাবে, ওই ভোটটা দিতে পারবে না। তাহলে এই নাটকের দরকার কি? এমনি মুখে বইলা দিলেই তো হয়। ইনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, আমরা মাইনা নেবো না তো করুম না, কারণ আপনারাই তো সংখ্যায় বেশি, আপনারাই তো পাস করবেন, এটাই তো স্বাভাবিক। অনেকে বলার চেষ্টা করতেছে আচ্ছা ওনাদের লোকই যখন পাস করবে কর্নেল অলি সাহেবকে কেন দেওয়া হইলো? ভাই ব্রাদার, যদি না দিত তখন আমরা কি বলতাম? হ্যাঁ, এমন একটা বিরোধী দল, একটা ক্যান্ডিডেট নাই, রাষ্ট্রপতি নির্বাচন করার মতো একজন ক্যান্ডিডেট নাই, এটা কেমন দল, এরা কিভাবে ভবিষ্যতে দেশ চালাবে, এই কথাও তো বলতাম, তাই না? তবে জামাত ভাই একটা কঠিন খেলা খেলছে। সেটা কি জানেন? রাষ্ট্রপতি হিসেবে বাইচা নিচ্ছে কর্নেল অলি সাহেবকে বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের খুবই কাছের মানুষ, ওনাকেই বাইচা নিছে। ওনার প্রতিদ্বন্দ্বীকে মির্জা ফখরুল সাহেবের বাবার পরিচয় কি? ফজলুর রহমান সাহেব যে এই সংসদের দ্বারা রাজাকারের বাচ্চারা কথাটা বলতো, ওই বাচ্চার মধ্যেই তো পড়া যায় ফখরুল সাহেব, যদি ওনার পিতার পরিচয় ওইটা হইয়া থাকে যেটা শোনা যাচ্ছে চারিদিকে। এখন ভাই ব্রাদার বলেন কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা? একজন হচ্ছে মুক্তিযোদ্ধা, আরেকজন হলো বাচ্চা। এখন বলেন তো ফজলুল সাহেব কোন দিকে ভোট দিবে? নিশ্চয়ই উনি মুক্তিযোদ্ধার দিকেই তো ভোট দিবে, কিন্তু না, উনি ওই বাচ্চার দিকেই ভোট দিতে বাধ্য, কারণ সিস্টেমটাই এইটা। এই সিস্টেমটা পরিবর্তন করার জন্যই কিন্তু গণভোট দেওয়া হয়েছিল, আর ওই গণভোটের মধ্যে এই সিস্টেমটা পরিবর্তন করা হয়েছিল। আপনি সংখ্যাগরিষ্ঠ হয়েছেন বলেই আপনি একজন বাইচা নিবেন রাষ্ট্রপতি, ওই সুযোগটা ছিল না। কি ছিল? নিম্ন কক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নিবে, উচ্চ কক্ষ যায় সেটা পাস হবে, উচ্চ কক্ষে যারা আছে তারা সিদ্ধান্ত নিবে, নিম্ন কক্ষ থেকে প্রস্তাব পাঠাবে, তারা সিদ্ধান্ত নিবে। সিস্টেম তো ওইটাই করার কথা ছিল। এখন যে সিস্টেম করছেন এটা তো পুরো একটা নাটক। হ্যাঁ ভাই, কোটি কোটি টাকা খরচ করে এই মহান সংসদে পবিত্র সংসদের ভিতরেই এই নাটক মঞ্চস্থ হবে, আর সেটাই আমাদেরকে দেখতে হবে। বিদায়ের আগে একটা প্রস্তাব রাখতে চাই, প্রস্তাবটা শুনে হাসেন না। প্রস্তাবটা কি জানেন? এনসিপি, জামাত ইসলাম 11 দল পাটোয়ারি সহকারে সবাই ভাই ছুটিতে চলে যান। হ্যাঁ, একদম ছুটি নিয়ে নেন, সংসদও যায় না, রাস্তাও যায় না, কোনো মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে না, একদম গুপ্ত হয়ে যান। ওই যে বলে না গুপ্ত, ওই গুপ্ত হয়ে যান। মার্কেটে ওনাদেরকে ছাইড়া দেন না। দেখেন না কি হয়, নিজেরাই মারামারি কইরা ভাগাভাগি নিয়ে একজনের মাথা ফাটাইয়া পৃথিবী থেকে বিদায় কইরা এমন এক কেলেঙ্কারি করবে যাহা দেখিয়া জনগণই সিদ্ধান্ত দিয়ে দিবে ওনারা দেশ চালাইতে পারবে না। আপনারা একবারে ছুটিতে চলে যান, ওনাদেরকে একদম মার্কেটে ছেড়ে দেন, ওপেন ছেড়ে দেন, যা ইচ্ছা তাই করুক সরকারি দল, আমরা কেউ কোনো প্রতিবাদ করবো না। আপনারাও ছুটি নেন, এবং আমরা এই যে সোশ্যাল মিডিয়া, আমরাও ভাই 1 মাসের জন্য সবাই ছুটি নেই। দেখেন সরকার 1 মাসের মধ্যে কোথায় গিয়া দাঁড়ায়, এমন গাড্ডার মধ্যে পড়বে কেউ টাইনা তুলতে পারবে না, আর কারো দোষও দিতে পারবে না, কারণ নিজেরা ওনাদের রাজনীতি ওনারাই শেষ করে দিবে, ওনাদের কোনো শত্রুর দরকার নাই, ওনারাই ওনাদের শত্রু। ভাই সবার জন্য সবাই দোয়া করবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ। 20 আগস্ট 2026 রাষ্ট্রপতি নির্বাচন, 349টি ভোট, ব্যালট পেপারের 2টি অংশ, এক পাশে ভোটারের নাম, আরেক পাশে তার ভোট। এক পাশে সংসদীয় ক্ষমতার একটি বিতর্কিত ধারা, অন্যদিকে একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। কাগজে কলমে ভোটের লড়াই শুরু হওয়ার আগেই ফলাফল নির্ধারিত, কারণ সংসদের দরজায় এক অদৃশ্য তলোয়ার ঝুলে আছে, তার নাম সংবিধানের 70 অনুচ্ছেদ। যদি এই 70 অনুচ্ছেদ না থাকতো তবে কি রাজনীতির সব হিসেব উল্টে যেত? বঙ্গভবনের চাবি কি উঠত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলির হাতে? প্রশ্নটা উঠছে কারণ বিএনপি জুলাই সনদের যেসব অংশে স্বাক্ষর করেছে তার মধ্যে এই 70 ধারা একটি। এরই মধ্যে সংবিধান সংশোধন কমিটি হয়েছে, বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে সংবিধানের 70 ধারাও সংশোধন করার কথা। এজন্যই সংসদের 3য় অধিবেশনের আগেই তড়িঘড়ি করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো কিনা এই প্রশ্নও আছে। কর্নেল অলির মতো প্রার্থীকে ঠেকাতেই কি বিএনপির এত আয়োজন? অলি আহমদ কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে বিএনপি গঠনে জিয়াউর রহমানের অন্যতম প্রধান সহযোগী ছিলেন। 4 দলীয় জোটে মন্ত্রিত্ব করেছেন, পরবর্তীতে নিজের দল এলডিপি গঠন করে রাজনৈতিক মঞ্চে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। অলি আহমদ এমন একজন নেতা যিনি বিএনপি ও আওয়ামী লীগ 2 দলকেই হারিয়েছেন। 2008-এ আওয়ামী লীগের ঝড়ের মধ্যেও তিনি জিতেছেন। মির্জা ফখরুলের এমন রেকর্ড নেই। তিনি ঠাকুরগাঁও থেকে কয়েকবার হেরেছেন। তবে অলি আহমদের বিতর্কের জায়গা জামায়াতের সাথে তার সম্পর্ক। জামায়াতের 71-এর ভূমিকা বিতর্কিত, আর অলি আহমদ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। জামায়াত জোট তাকে প্রার্থী করে নিজেদের ইমেজ
ক্লিন করার চেষ্টা করছে। একই সাথে তারা যে রাষ্ট্রপতি পদেও হেভিওয়েট বিকল্প প্রার্থী দিতে পারে এই সক্ষমতারও প্রমাণ। অলির জন্য এটা জাতীয় পর্যায়ে ফেরা। ফেসবুকে সাধারণ মানুষও বিভক্ত। কেউ বলছেন অলি আহমদ যোগ্য প্রার্থী, কেউ আবার সমালোচনা করছেন মুক্তিযোদ্ধা হয়ে তিনি কেন জামায়াতের কোলে, এই প্রশ্ন তুলে। তবে অলি আহমদের পক্ষের পাল্লাটাই ভারী। অনেকে তো তাকে মজা করে বলছেন ফেসবুকের প্রেসিডেন্ট। কিন্তু এই ফেসবুকের প্রেসিডেন্ট কেন জনগণের প্রেসিডেন্ট হতে পারছেন না? তার সামনে এক বিরাট রাজনৈতিক দেয়াল। জাতীয় সংসদে মোট ভোটার ৩৪৯ জন। ২০ আগস্ট বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। কিন্তু নির্বাচনের পরিবেশ সাধারণ নির্বাচনের মতো নয়। একজন সংসদ সদস্য নিজের বিবেকের মতে ভোট দিতে পারেন না, তাকে ভোট দিতে হয় দলের মর্জি মতো। চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে। এই একটি ঘোষণাই বিরোধী দলের সব সমীকরণ ভেস্তে দেওয়ার জন্য যথেষ্ট। যদি ৭০ ধারা না থাকতো, যদি সংসদ সদস্যরা শাস্তি বা পদ হারানোর ভয় ছাড়া গোপন ব্যালটে ভোট দিতে পারতেন, একটু পেছনে ফিরে তাকাতে হবে। বিএনপি জুলাই সনদে সই করেছে, সেই সনদে লেখা আছে ৭০ অনুচ্ছেদ বাতিল করা হবে, রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। বিএনপি নিজেই প্রস্তাব করেছে ৭০ অনুচ্ছেদ সংশোধন করে বাজেট ও আস্থা ভোট ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। বিরোধীরা আরও বেশি চেয়েছিল, কিন্তু বিএনপি বলেছিল আস্থা ভোট আর বাজেট, সরকারের এই দুটো বেসিক বিষয়ে যেন অন্তত ৭০ ধারা থাকে। বিএনপি নিজেই কিন্তু বলেছে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা স্বাধীনভাবে ভোট দেবে। বিএনপি কথা রেখেছে। ওয়াদা বাস্তবায়নের জন্য সংসদে কমিটি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন বসতে যাচ্ছে। সবাই আশা করছে এই অধিবেশনেই বহুল প্রত্যাশিত সংবিধান সংশোধন হবে। কিন্তু অধিবেশনের ঠিক ৭ দিন আগেই রাষ্ট্রপতি নির্বাচন। আলোচনাটা তাই হাওয়ায় ভাসছে। সংবিধান সংশোধনের পর রাষ্ট্রপতি নির্বাচন করলে হতো না? নাকি বিএনপি জানতো এমপিদের স্বাধীনতা দিলে বিএনপির প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে ফেল করতেন? প্রশ্নটা তাই খুব স্বাভাবিক। তড়িঘড়ি করে তৃতীয় অধিবেশনের আগেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো কিনা, যাতে ৭০ অনুচ্ছেদ সংশোধন হওয়ার আগেই নির্বাচনটা হয়ে যায়। কারণ ৭০ অনুচ্ছেদ সংশোধন হয়ে গেলে গোপন ব্যালট হলে অলি আহমদের কি জয়ের সম্ভাবনা বেশি? ধরুন ৭০ ধারা নেই, ভোট গোপন, কেউ দেখবে না কে কাকে ভোট দিল, পদ যাবে না। বিএনপির ২৫৭ জনের মধ্যে অন্তত ৮৫ জন অলিকে ভোট দিতেন। কেন? কারণ অলি তাদেরই ঘরের লোক। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য। মির্জা ফখরুলেরও নেতা ছিলেন কর্নেল অলি। অলি মুক্তিযোদ্ধা। বিএনপি জাতীয়তাবাদী দল একজন বীর বিক্রমকে রাষ্ট্রপতি করলে ভোটাররা খুশি হবেন না? তাছাড়া অলির ভাবমূর্তিও ক্লিন। কাজেই বিরোধীদের ৯০ ভোটের সাথে বিএনপির ৮৫ ভোট যোগ হলে প্রেসিডেন্ট হতেন অলি আহমেদ। ঠিক এই ভয় থেকেই কি চিফ হুইপকে বলতে হচ্ছে ৭০ ধারা কার্যকর থাকবে, প্রকাশ্যে ভোট হবে, লাইভ দেখানো হবে? এটাই এই নির্বাচনের সবচেয়ে সত্যি, সবচেয়ে বড় আইরনি। আপনি কি মনে করেন রাষ্ট্রপতি নির্বাচনে কি ৭০ ধারা থাকা উচিত? ৭০ অনুচ্ছেদ তুলে দিলে কি সংসদ সদস্যরা তাদের স্বাধীন বিবেক থেকে বীর মুক্তিযোদ্ধা অলি আহমদকে বেছে নিতেন? নাকি রাজনীতির কঠিন দলীয় আনুগত্যের কাছে হার মানত অলি আহমদের ৪ দশকের রাজনৈতিক উপস্থিতি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ। মির্জা ফখরুলের কপাল কি তবে চিরতরে পুড়তে গেল? বঙ্গভবনে ঢোকার রাস্তা নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেল? রাজনীতির মাঠে এখন কান পাতলে শোনা যায় চরম এক গুঞ্জন। চারিদিকে রটে গেছে ফখরুলকে রীতিমতো খেদিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি হবেন স্বয়ং কর্নেল অলি। ডক্টর শফিকুর রহমান নাকি এমন এক গোপন মাস্টার প্ল্যান সাজিয়েছেন যাতে নিমিষে উল্টে গেছে তারেক রহমানের সব হিসেব নিকেশ। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেও নাকি চরম আতঙ্কে ঘামছে পুরো বিএনপি সরকার। ফখরুল নিশ্চিন্তে গদি ছাড়তে গিয়ে হঠাৎ করে কিভাবে অলির দিকে হেলে পড়েছে তা নিয়ে চলছে তুমুল জল্পনা কল্পনা। সত্যি কি বঙ্গভবনের চাবি কর্নেল অলির হাতে উঠেছে, নাকি ভয়ঙ্কর খবরের আড়ালে লুকিয়ে আছে রাজনীতি কাঁপানো নতুন কোনো গেম প্ল্যান? দীর্ঘ ৩৫ বছর পর দেশের রাজনীতিতে ঘটতে গেছে শতাব্দীর পর শতাব্দী সেরা চমক। দেশের ইতিহাসে এমন এক লড়াই হতে যাচ্ছে যা নিয়ে হাটে ঘাটে রীতিমতো তোলপাড়। কে হবেন বঙ্গভবনের পরবর্তী হর্তাকর্তা, আর কে বসবেন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মানের চেয়ারে? এ নিয়ে যখন পুরো দেশ জুড়ে টান টান উত্তেজনা, ঠিক তখনই রাজনীতির মাঠে এমন এক চাল চালা হলো যা দেখে রীতিমতো ভটে গেছে সবাই। শুরুতে একটি বড় খবর দিয়ে রাখি, যা শুনলে অনেকেই চমকে উঠবেন। অনেকেই ভেবেছিলেন বর্তমান স্পিকার হাফিজউদ্দিন সাহেব হয়তো সোজা বঙ্গভবনে গিয়ে উঠবেন। সবার মুখে মুখে একটা কথাই ঘুরছিল, হাফিজউদ্দিন সাহেব হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়ে হঠাৎ করে খবর এসেছে তিনি জাতীয় সংসদের স্পিকার পদেই বহাল থাকবেন। এর মানে হলো আমাদের সংসদ আগের মতো গরম থাকছে। স্পিকার হিসেবে তার যে দাপুটে ভূমিকা তা থেকে দেশবাসী বঞ্চিত হচ্ছে না। একটিমাত্র সিদ্ধান্তে রাজনীতির মাঠের অনেক হিসেব নিকেশ পাল্টে গেছে। স্পিকারের বিষয়টি পরিষ্কার হওয়ার পর সবার নজর এখন মূল লড়াইয়ের দিকে। আসল প্রশ্ন হলো বঙ্গভবনের সেই ক্ষমতাধর চেয়ারে শেষ পর্যন্ত কে বসবেন? মূলত জাতীয় সংসদের ৩৫০ সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। যে দলের ভোট বেশি তাদের প্রার্থী বেশি এবং তিনিই জিতবেন শতভাগ নিশ্চিন্তে। কিন্তু রাজনীতিতে শুধু জেতাই তো শেষ কথা নয়, অনেক সময় হেরে গিয়েও নিজের আসল শক্তি দেখাতে হয়। আর ঠিক এই চতুর খেলাটা এবার খেলতে গিয়ে মাঠে
মাঠে নেমেছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বিরোধী দল হিসেবে তারা এবার যে ফাঁদ পেতেছে তাদের রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্ষমতাসীনরা। এ কারণে ক্ষমতা হাতে পেলে তারেক রহমানও এক চরম অস্বস্তিতে পড়বেন। গত বেশ কিছুদিন ধরে রাজনীতির অলিন্দে 1 ডজন নাম নিয়ে তোলপাড় চলছিল। এখন একটাই প্রশ্ন, জামাত ইসলামী কাকে তাদের প্রার্থী করবে? আলোচনার সম্ভাবনার তালিকায় অনেক বাঘা বাঘা নাম উঠে এসেছিল। কেউ বলছিলেন ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা প্রবীণ নেতা ATM আজহারুল ইসলামের কথা, আবার কেউ বলছিলেন অন্য কথা। অনেকে ধরে নিয়েছিলেন আজহারুল ইসলামী হবেন তাদের মূল তুরুপের তাস। কেউ আবার বলছেন LDP চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদের কথা। আলোচনা টেবিলে আরো ছিল আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নাম। মজদুম সাংবাদিক, তার ব্যাপক নামডাক রয়েছে। এমনিতে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা খেলাফত মজলিসের নেতা আল্লামা মামুনুল হকের নামও শোনা গেছে সম্ভাব্য প্রার্থীর তালিকায়। কিন্তু রাজনীতিতে যা রটে তা সবসময় ঘটে না। সবসময় জল্পনা কল্পনার মুখ ছাই করে দিয়ে গত 9 আগস্ট রোববার বেলা 11:30টায় রাজধানী 29 মিনিট রোডে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত হয় 11 দলীয় জোটের শীর্ষ বৈঠক। এই বৈঠক ঘিরেই চরম উত্তেজনা। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সর্বসম্মতভাবে এমন একজনকে রাষ্ট্রপতিতে পদে নির্বাচন করা হয় যা আক্ষরিক অর্থে এক বিশাল চমক। তিনি হলেন লিবারাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তার এই ঘোষণার পর অনেকে একটি প্রশ্ন তুলেছেন, অর্থাৎ অনেকেই বলেছেন জামাত ইসলামের মতো এত বড় একজন দলে কি নিজেদের কোনো যোগ্য নেতা ছিল না? তাদের কি অনেক জাদ্রেল নেতা রয়েছেন যারা বছরের পর বছর রাজনীতি করেছেন? তাদের দলের বাহিরের একজনকে কেন মনোনয়ন দেওয়া হলো? এটা কি তাদের রাজনৈতিক দুর্বলতা নাকি অন্য কোনো ভয়ঙ্কর গোপন প্ল্যান? যারা এমনটি ভেবেছিলেন তারা আসলে ডক্টর শফিকুর রহমানের সুদূর প্রসারী রাজনৈতিক জালটিকে ধরতে পারেনি। এই সিদ্ধান্তে কোনো দুর্বলতা নয়, বরং এটিকে সরকারের এক বিশাল গলার কাটা বলা যায়। একটু গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন কর্নেল অলি আহমেদ মূলত কে। তিনি শুধু একজন সাধারণ রাজনীতিবিদ নন, তিনি জীবিত অবস্থায় থাকা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় একজন হিরো। মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহী ঘোষণাকারী সেনা কর্মকর্তা তিনি। বীরত্বের জন্য খেতাবপ্রাপ্ত ছিলেন বীর বিক্রম। পাশাপাশি তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। শুধু কি তাই, তিনি হচ্ছেন 6 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং একাধিকবারের সফল মন্ত্রী। এমন একজন দুর্ধর্ষ হেভিওয়েট নেতাকে সামনে এনে বিরোধীরা যেন ক্ষমতাসীন চোখে আঙুল দিয়ে দিল এবং আসল খেলা বুঝিয়ে দিল। জামাতে ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল, মুক্তিযুদ্ধের এমন একজন হিরোকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে জামাত সেই বদনাম এক নিমিষেই হাওয়ায় উড়িয়ে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে দেশের সম্মান রক্ষায় তারা কতটা উদার। আর ঠিক এই জায়গাতেই চরম ধরা খেয়েছে তারেক সাহেব। অন্যদিকে ক্ষমতাসীন দল বিএনপি থেকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়েছে দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখানে কোনো সন্দেহ নেই যে মির্জা ফখরুল ইসলাম একজন ভালো মানুষ। বিগত সরকারের চরম নিপীড়নের সময় তিনি দলকে পরম মমতায় আগলে রেখেছেন এবং বিএনপিকে এক ছাতার নিচে রেখেছেন। কিন্তু রাজনৈতিক ময়দানে তার আরেকটি পরিচয় নিয়ে জোর কানাঘুষা চলছে, আর তাকে চরম বিপাকে ফেলেছে। তার নিজের বক্তব্য অনুযায়ী তিনি সরাসরি ধর্মীয় আইনের প্রতি বিশ্বাসী নন। এছাড়া তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যে ঐতিহাসিক সত্যটি রয়েছে সেটি হলো মুক্তিযুদ্ধের একজন চিহ্নিত ও শাস্তিপ্রাপ্ত রাজাকারের সন্তান। ফখরুলের এই দুর্বল জায়গাটিতে চরম আঘাত এনেছে বিরোধী শিবির। এখন একবার বা দুইবারের হিসাবটি মিলিয়ে দেখুন। একদিকে জামাত ইসলাম যাদের বিরুদ্ধে সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ, আর অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ পদের জন্য মনোনয়ন নিয়েছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বড় হিরো বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন সেনানীকে। আর অন্যদিকে যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করেছে সেই তারেক সাহেব বিএনপি মনোনয়ন দিয়েছে বলে একজন চিহ্নিত রাজাকারের সন্তানকে। এই একটি রাজনৈতিক সিদ্ধান্তই দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে এবং সমানভাবে গুরুত্ব পাচ্ছে। এই বিশাল সত্যটা সামনে আসার পরেই চরম নাকাল অবস্থায় পড়েছে বিএনপি সরকার। ফখরুলকে সামনে রেখে তারা যে চাল চালতে চলেছিল তা এখন সবার জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পুরো রাজনীতিতে এখন একটি আলোচনা যে তারেক রহমান শেষ পর্যন্ত এই ফাঁদ থেকে কিভাবে বের হবেন। 9 আগস্টের সে ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন 11 দলের শীর্ষ সব নেতৃবৃন্দ। সেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশের খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশের নেজামে ইসলামী পার্টি ভারপ্রাপ্ত আমির আব্দুল আইয়ুম কাসুবহানি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো অনেক শীর্ষ নেতা উপস্থিত থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে একমত পোষণ করেন। এটি প্রমাণ করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো এখন আগের যে কোনো সময় চাইতে অনেক বেশি সুসংগঠিত এবং একজোট। ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে গড়ে ওঠা এই বিশাল জোট এখন তারেক রহমানের সামনে এক বিশাল দেয়াল তৈরি করেছে। এই ঐক্যবদ্ধ অবস্থান কেবল রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে আটকে থাকবে না, বরং আগামী দিনের রাজনীতিতেও এক নতুন কাঁপুনি ধরিয়ে দেবে। এই জোট প্রমাণ করেছে যে তারা যে কোনো মুহূর্তে ক্ষমতাসীনদের লেজে গোবরে অবস্থায় ফেলতে প্রস্তুত। অবশ্যই এটা স্বীকার করতেই হবে মির্জা ফখরুল এবং কর্নেল অলি আহমেদ উভয়ই নিজ নিজ দলের জন্য সেরা পছন্দ। কিন্তু নির্বাচনী ফলাফল কি হবে তা আসলে সবারই জানা। জাতীয় সংসদে তারেক রহমানের দলের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাদের আসন সংখ্যা 200-র বেশি। নিয়ম অনুযায়ী বিএনপির কোনো সংসদ সদস্য দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না, যাকে বলে হুইপ মানা। সুতরাং এটি নিশ্চিতভাবে বলা যায় গাণিতিক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। কর্নেল অলি আহমেদ এই নির্বাচনে জিততে পারবেন না, তিনি নিজেও জানেন। ডক্টর শফিকুর রহমান এবং জামাত ইসলামী খুব ভালো করেই জানেন। তাহলে প্রশ্ন হলো, হেরে যাওয়ার কথা জেনেও কেন প্রার্থী দিল বিরোধী জোট? কেন এই নির্বাচনের জন্য এত বিশাল আয়োজন? কেন অলি আহমেদকে দাঁড় করিয়ে একটা তোলপাড় শুরু করা হলো? আদতে এখানে লুকিয়ে আছে ভবিষ্যতের রাজনীতির আসল চমক। রাজনীতি সবসময় সংখ্যার জোর দিয়ে সবকিছু বিচার করা যায় না। অনেক সময় উপস্থিতি জানান দেওয়াটাই সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। ডাক সাইটে খেলোয়াড় হিসেবে জামাত জানে যে তাদের প্রার্থী জিতবে না, কিন্তু তারা এটাও জানে সংসদে তাদের মিত্রদের জোট একত্রিত হলে অলি আহমেদ অন্তত 80 থেকে 90টি ভোট পাবেন। তারেক সাহেবের সরকারের জন্য এটি এক বিশাল সতর্কবার্তা। বিরোধী দল বুঝিয়ে দিল বিনা যুদ্ধে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। আগামী দিনের লড়াইটা যাতে আরো বেশি ভয়ঙ্কর হতে পারে তার পূর্বাভাস এই রাষ্ট্রপতি দিয়ে দিয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।